নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এনপিকে 12-32-16 সার সম্পর্কে। এই যে এনপিকে 12-32-16 এই সারটি কী ধরনের সার? এটি হচ্ছে সয়েল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা একটি সার। আমরা কি জানি, একটা সার আমরা মাটিতে ব্যবহার করি, তাকে বলছি সয়েল অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে কি ওয়াটার সলুবেল, অর্থাৎ যেগুলো আমরা সাধারণত স্প্রে, ড্রেঞ্চিং, ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে সয়েল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই যে 12-32-16 যে এনপিকে, এর মধ্যে মূলত আমরা যে উপাদানটা দেখতে পাই সেটা কি না, 12% আমরা নাইট্রোজেন পাই, ফসফরাস পাই আমরা 32% এবং পটাশিয়াম পাই 16%। এর মধ্যে এই যে নাইট্রোজেন আছে 12%, এই 12% নাইট্রোজেনের মধ্যে আপনার মোটামুটি 7-8% মতো নাইট্রোজেন সেটা থাকে আপনার অ্যামোনিকাল ফর্মে, এবং এর মধ্যে মোটামুটি আপনার 4-5% যে নাইট্রোজেনটা সেটা থাকে আপনার অ্যামাইড ফর্মে। যার ফলে এটি কি হয় যে আমরা যখন আমাদের ফসলে ব্যবহার করি, কিছুটা নাইট্রোজেন গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে, সহজে নিতে পারে, এবং কিছুটা নাইট্রোজেন ধীরে ধীরে রিলিজ করে, যার ফলে গাছ বেশ কিছুদিন ধরে কিন্তু এই নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে। এর মধ্যে যে ফসফরাস আছে 32% ফসফরাস, এই 32% ফসফরাসের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার সলুবেল নয়। এর মধ্যে মূলত মোটামুটি 28% মতো ওয়াটার সলুবেল ফর্মে থাকে, এবং আপনার প্রায় 3.5-4% আপনার এটা কি হয়, এটা মাটির মধ্যে লক হয়ে যায়। অর্থাৎ এর মধ্যে যে জলে গলনশীল, অর্থাৎ মাটির মধ্যে এটা যে মাটির সাথে মিশে যাওয়া বা গুলে যাওয়ার যে পার্সেন্টেজ, সেটা কিন্তু দেখা যায় যে মোটামুটি 3-4% কম। এর মধ্যে যে পটাশিয়াম আছে, পটাশিয়ামটা কিন্তু 100% গলনশীল। কিন্তু এইখানে গিয়ে একটা বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে এই যে আমরা 12-32-16 এনপিকে বা যে কোনো আপনি এনপিকে সার যেগুলো সয়েলে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি, সেই সার কিন্তু কখনোই গাছ সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে না। এর মধ্যে মোটামুটি বলা যায় যে আপনার নাইট্রোজেন 50-60% গাছ গ্রহণ করতে পারে, ফসফরাস সব থেকে কম মাত্রায় গ্রহণ করে যদি মাটির পিএইচ মান ঠিক থাকে, যদি মাটির মধ্যে আপনার জৈব বা আপনার মাটির মধ্যে অণুজীবের সংখ্যা ঠিক থাকে, তাহলে গাছ মোটামুটি 35-40% ম্যাক্সিমাম গাছ গ্রহণ করতে পারে, বাদবাকিটা কিন্তু মাটির মধ্যে লক হয়ে যায়। এবং পটাশিয়ামের ক্ষেত্রে মোটামুটি আপনার 60-70% গাছ গ্রহণ করতে পারে, বাদবাকিটা মাটির মধ্যে থেকে যায়। এই একটা সমস্যা কিন্তু আমরা বিশেষ করে যেগুলো আমাদের সয়েল অ্যাপ্লিকেশনের সার, এনপিকে সার ব্যবহারের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। তো সেই কারণে যদি আমাদের মাটির পিএইচ মান ঠিক থাকে, তবেই কিন্তু গাছ পর্যাপ্ত মাত্রায় আমরা যে সয়েল অ্যাপ্লিকেশনে যে এনপিকে সারগুলো ব্যবহার করি সেখান থেকে সারটা গ্রহণ করতে পারে। অথবা আমরা যদি মাটির মধ্যে জৈব পদার্থ কম ব্যবহার করি, মাটির পিএইচ মান ঠিক না থাকে, তাহলে সেক্ষেত্রে গাছ অনেকটা পরিমাণে এই যে আমাদের রাসায়নিক সারগুলো যেগুলো মাটিতে ব্যবহার করি, এগুলো কম মাত্রায় গাছ গ্রহণ করতে পারে, যার ফলে আমাদের টাকার অপচয় হয়। তো সেই কারণে অবশ্যই রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার কিন্তু ব্যবহার করতেই হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমরা যদি এর স্ট্রাকচারটা দেখি, অর্থাৎ এই যে এনপিকে 12-32-16 যে অনুপাতটা দেখি, এখানে দেখুন নাইট্রোজেন কম আছে, ফসফরাস অধিক মাত্রায় আছে, এবং পটাশিয়াম মোটামুটি একটা মাত্রায় আছে, অর্থাৎ বলা যেতে পারে যে ফসফরাসের থেকে অর্ধেকটা পরিমাণে আছে। এখানে যেহেতু নাইট্রোজেন কম আছে, ফসফরাস বেশি আছে, অর্থাৎ আমরা বলতেই পারি ফসফরাসের কাজ কি? ফসফরাসের কাজ হচ্ছে গাছের শিকড়ের বৃদ্ধি করা। নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধিতে সাহায্য করা। পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে গাছকে শক্ত মজবুত রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ফলের সাইজ বাড়ানো। এছাড়া এই যে ফসফরাস যেমন গাছের শিকড় বৃদ্ধি করে, তার পাশাপাশি গাছে ফুল ফল আনতে সাহায্য করে। তাহলে আমরা বলতেই পারি আমরা এই যে এনপিকে 12-32-16 এই সারটিকে কখন ব্যবহার করব?
এই সারটিকে আমরা ব্যবহার করব যখন আমাদের গাছে ফুল আসবে। ঠিক তার মোটামুটি 10 থেকে 15 দিন আগে আমরা কিন্তু ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ আপনি যদি 10 থেকে 15 দিন আগে ব্যবহার না করেন, এই যে আমরা কি জানি যে ফসফরাস আমরা মাটিতে ব্যবহার করার পর বা পটাশিয়াম মাটিতে ব্যবহার করার পর আপনার মিনিমাম 20 থেকে 25 দিন সময় লাগে গাছের খাবারের উপযুক্ত হতে। পটাশের ক্ষেত্রে সেটা 15 থেকে 20 দিন, ফসফরাসের ক্ষেত্রে 20 থেকে 25 দিন। তাহলে আপনি যদি এই যে সময়টা না দেন, তাহলে সেক্ষেত্রে গাছ কিন্তু নিতে পারবে না খাবারটা। তাহলে সেক্ষেত্রে অযথা এই সারটা কিন্তু অপচয় হবে। তো সেই কারণে আমাদের গাছে যখন ফুল ফল আসবে, ঠিক তার মোটামুটি 10 থেকে 15 দিন আগে কিন্তু আমরা এই যে NPK 12-32-16 এই সারটি কিন্তু ব্যবহার করব। এবার কখন ব্যবহার করব এটা আমরা বললাম। এবার কোন ফসলে ব্যবহার করব? আমরা সমস্ত ধরনের ফসলেই কিন্তু এই NPK 12-32-16 সারটিকে ব্যবহার করতে পারি, তাতে কোনো রকম সমস্যা নেই। আর বিশেষ করে যে ফসলগুলো আমাদের কি হচ্ছে, ফুল থেকে ফল সেট হচ্ছে, সেই জায়গায় কিন্তু আমরা এই NPK 12-32-16কে অবশ্যই ব্যবহার করব যখন আমাদের কাছে ফুল আসবে ঠিক তার আগের মুহূর্তে। এবং আপনি যদি মনে করেন যে সকল গাছ আমাদের, বিশেষ করে শাক পাতার গাছ হোক বা আমাদের যেগুলো আমরা লতানো ফসল হোক, যেগুলো আমরা বিশেষ করে শাক বাজারে বিক্রি করি, সেই ফসলে কিন্তু আমরা যদি এই 12-32-16 NPKকে ব্যবহার করি, সেক্ষেত্রে খুব একটা কিন্তু ভালো রেজাল্ট আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদের এক্সট্রাভাবে আবার নাইট্রোজেন কিন্তু ব্যবহার করতে হবে। আর যদি আমরা এই যে NPK 12-32-16 যে সারের ডোজের কথা বলি, দেখুন সবসময় আমরা রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে ডোজটা নির্ভর করবে আপনার মাটিতে কি পরিমাণ সার আছে, কি পরিমাণ প্রয়োজন। অর্থাৎ আমাদের সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে মাটি পরীক্ষা করেই তবেই সার ব্যবহার করা প্রয়োজন। তো অবশ্যই সেই অনুপাতে বা সেই প্রয়োজন অনুসারে আমাদের সার ব্যবহার করতে হবে। এছাড়া এক একটা এলাকায় এক এক রকম মাটির পরিস্থিতি, তার উপর ডিপেন্ড করে রাসায়নিক সার কতটা পরিমাণে ব্যবহার করতে হবে। আর আমি আপনাদের বারবার বলবো, আপনারা এই যে বিভিন্ন ধরনের যে বাজারে রাসায়নিক সার পাওয়া যায়, রাসায়নিক সার ব্যবহার করুন, তবে অল্প মাত্রায় ব্যবহার করুন। তার পাশাপাশি আপনারা বেশি মাত্রায় জৈব সার ব্যবহার করুন। তার ফলে কি হবে, আপনার জৈব সারের যে কার্যকারিতা সেটা বেশি থাকলে রাসায়নিক সারের কার্যকারিতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনি কম রাসায়নিক সার দিয়েও কিন্তু আপনি দেখবেন বেশি ফলন আপনি পাচ্ছেন। কেননা এই যে রাসায়নিক সারের যে গুণগত মান, সেটাকে বাড়িয়ে দেবে ওই জৈব সার এবং জৈব সারের মধ্যে থাকা বিভিন্ন ধরনের অণুজীব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি যদি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।